27 দিন পর কারামুক্তির উচ্ছ্বাস চিত্রনায়িকা পরিমণির। হাতে মেহেদির লেখায় দিলেন নতুন বার্তা। যখন জেলগেট থেকে বের হো তখন হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানাইছে। সবার লোকে হ্যান্ডশিপ করলো, তারপরে গাড়ির উপরে দাঁড়ায় হাইরা সেলফি নিল। আমার অনেক ভালো লাগে পরিমণিকে। চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব, জামিন যাতে পার্মানেন্ট হয়। পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে, পর্যবেক্ষণ উচ্চ আদালতের। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড সভ্য সমাজে চলতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। দলটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। আবারও পেছালো ভারতের সঙ্গে বিমান চলাচল, প্রস্তুত নয় এয়ারলাইন্সগুলো, জানালেন পররাষ্ট্র সচিব। যুক্তরাষ্ট্র থেকে আসলো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা। রাজধানী ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগের চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু। প্রায় ৩ মাস পর করোনা শনাক্ত নামল ১০%। যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত, তলিয়ে ঘর, ফসলি জমি ও সড়ক। টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় পানিবন্দী লাখ লাখ মানুষ। সাকিব মুস্তাফিজদের দুর্দান্ত পারফরমেন্সে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাব তার কাছে। জ্যাভলিন, মিরপুরে উইকেট কঠিন ছিল নাকি দিনটা বাংলাদেশের পক্ষে ছিল? তাজরিন, আসলে আপনি যে প্রশ্নটি করলেন এটির উত্তর একেবারে সহজ। খুব ছোট্ট করে বলতে গেলে ম্যাচের ১০ম ওভার যখন বাংলাদেশ ব্যাটিং করছিল, মাহমুদুল রিয়াদ ছিলেন তখন ক্রিজে। একটা বল তিনি জাস্ট দেখে বলটার যে টার্নটা করেছে তিনি হেসে দিয়েছেন আর কি, ক্রিজে থাকা অবস্থায়। এটাতে আসলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় যে এই উইকেটটা কেমন ছিল। টোটালি টার্নিং উইকেট, স্লো উইকেট, যেটা আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখেছি। তবে দিনটি বাংলাদেশে ছিল এটা বলতেই হবে, কেননা বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছে এবং কনভিনসিং উইন। শুধুমাত্র এই উইকেটটা নিঃসন্দেহে মানে প্রত্যেকটা দলই তো হোম কন্ডিশনের সুবিধা নেবে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু আপনার দেখতে হবে যে এটা প্রথম জয় ছিল। এর আগে 10টা ম্যাচ টি20তে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড খেলেছে, সেখানে মাত্র মানে শূন্য জয় ছিল আর কি, একেবারে শূন্যের কোটাই ছিল। আজকে এই 11তম ম্যাচে এসে কিউইদেরকে প্রথমবারের মতো হারালো টাইগাররা এবং সেটা 7 উইকেটের জয়। এবং তার চাইতেও বড় ব্যাপার যে নিউজিল্যান্ডকে কিন্তু তাদের এই প্রথম না, এর আগেও তারা 60 রানে তাদের দলীয় সর্বনিম্ন উইকেট ইনিংস ছিল। আজকেও তারা 60 রানে অল আউট হয়েছে, কিন্তু তারপরেও এটি তাদের সর্বনিম্ন স্কোরেই কারণে যে তাদের যে রান রেটটি সেটি কিন্তু আজকে আরও কম ছিল। অর্থাৎ আগের যে 60 রান তারা করেছিল সেটিও ছিল 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল। এই বাংলাদেশের মাটিতে বিশ্বকাপের ম্যাচ ছিল, সেটি চট্টগ্রামে। সেই ম্যাচে তারা 60 রানে অল আউট হয়েছিল, তখন সেটি ছিল 16 ওভার 4 বলে এবং আজকে 15 ওভার 3 বলে কিন্তু আজকে তারা অল আউট হয়েছে। এই কারণে রান রেট যেহেতু কম, সে কারণে এটি কিন্তু সর্বনিম্ন স্কোর তাদের দলীয় টি20 ফরম্যাটে। এবং বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে সেখানে আসলে সাকিব এবং মুশফিককে নিয়ে বা রিয়াদ, তারা যেভাবে ব্যাটিং করেছে, এই 3 অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ধরনটাই কিন্তু ছিল, বোঝা যাচ্ছিল তো এই মিরপুরের উইকেট তাদের হাতের তালুর মতো কেটেছে না। কিন্তু সবচেয়ে চিন্তার ব্যাপার সেখানে থাকছে যে ওপেনিং যে পেয়ার সেটি কিন্তু বাংলাদেশের আবারও একবার ব্যর্থ। আজকে লিটন এবং নাইম শেখ দুজনে কিন্তু 1 রান করে আউট হয়ে গেছেন। দলীয় 7 রানের ভিতরে তাদের এই দুটো উইকেটের পতন, যেটি শুরুতে কিন্তু বারবার ধাক্কা খায়। এবং আজকে কিন্তু জানেন যে সকালবেলায় কিন্তু জানিয়ে দিয়েছেন তামিম বিশ্বকাপে থাকছেন না, নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সেই সুযোগটা আসলে কতটুকু লুফে নিতে পারবে এই তরুণরা, সেই সংখ্যাটা কিন্তু থেকেই গেল। তবে বাংলাদেশ দলকে অভিনন্দন এবং আগামী ম্যাচগুলো বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশা। ফিরছি স্টুডিওতে। তাজনিন, সিরিজের প্রথম টি20তে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সে বিষয়ে সবশেষ খবর জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। অন্য প্রসঙ্গ, 27 দিন পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকাল 9:30টায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। গণমাধ্যমের সামনে কোনো কথা না বললেও হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন, ভক্তদের সঙ্গে মিলিয়েছেন হাত। তার আইনজীবী বলছেন,
স্থায়ী মুক্তির জন্য আইনি লড়াই করবেন তারা। রিমান্ডে নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। এদিকে বনানীতে ফেরার পরই তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিমণি। রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। এই উচ্ছ্বাস ২৭ দিন পর কারামুক্তির। মুখে কিছু না বললেও ছাদ খোলা গাড়িতে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। হাত মিলিয়েছেন ভক্তদের সাথে। মঙ্গলবার রাত ১০টায় মুক্তির আদেশ পৌঁছায় কারাগারে। তখনই জেনেছেন সেই খবর। বুধবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সকাল ৯টা ৩১ সাদা গাড়িতে চড়ে বের হন তিনি। সঙ্গে ছিলেন তার আইনজীবী ও আত্মীয় স্বজন। মুক্তির আগে তার আইনজীবী জানান, রিমান্ডে তাকে নির্যাতন করা হয়নি। স্থায়ী মুক্তির জন্য চালানো হবে আইনি লড়াই। চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব। জামিন যাতে পার্মানেন্ট হয়। রিমান্ডে কোনো নির্যাতনের কোনো অভিযোগ করেছেন? না। পরীর মুক্তির খবরে বুধবার সকাল থেকেই কারা ফটকের সামনে জড়ো হন তার ভক্তরা। এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। যখন জেলগেট থেকে বের হো তখন হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানাইছে। সবার লোকে হ্যান্ডশিপ করলো, তারপরে গাড়ির উপরে দাঁড়ায় হেঁটে সেলফি নিল। আমার অনেক ভালো লাগে পরিমণিকে। আমার তার হাসিটা ভালো লাগে, তাকে ভালো লাগে। বেলা ১টার দিকে বনানীর বাসায় ফিরেন পরিমণি। সেখানেও ছিল উৎসুক জনতার ভিড়। তার আইনজীবী জানান, কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এই মুহূর্তে যে মানসিকভাবে শারীরিকভাবে একটু সিক আছে, যার কারণে আপনাদের সঙ্গে আজ কথা বলবো না। গত ৪ঠা আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদক মামলা করে সংস্থাটি। এই মামলায় ৩ দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। ৩বার জামিন চেয়ে না পেলেও চতুর্থ দফায় নারী, অভিনেত্রী, অসুস্থ এই ৩ বিবেচনায় জজ আদালত পরিমণিকে জামিন দেন। আফজাল হোসেন, সময় সংবাদ, গাজীপুর। এদিকে পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। বলেছেন, তৃতীয় রিমান্ডের কোনো প্রয়োজন ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবেন আর বিচারক তা মঞ্জুর করবেন, এটা সভ্য সমাজে হতে পারে না। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি বেসরকারি মানবাধিকার সংগঠনের আবেদনের শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মাদক মামলায় গ্রেফতারের পর ৩ দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন পরিমণি। রিমান্ড চাওয়া হয়েছিল ১৯ দিন। গ্রেফতারের পর প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিনের রিমান্ড হয় তার। ৫ দিন পর আবারও নেওয়া হয় ২ দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে ১৯ আগস্ট তৃতীয় দফায় আবারও নেওয়া হয় ১ দিনের রিমান্ডে। ঘন ঘন রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, যার শুনানি হয় বুধবার। শুনানিতে আদালত বলেন, পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে। আদালত বলেছেন, তৃতীয় দফার রিমান্ডের কোনো প্রয়োজনই ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবে আর বিচারক তা মঞ্জুর করবে, এটা সভ্য সমাজে হতে পারে না। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না। আদালত এও বলেছেন, পরিমণির রিমান্ডের আবেদন, বিচারকের আদেশ এবং মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাওয়া হবে। রিমান্ড কেন তৃতীয় দফায় নেওয়া হলো বা টোটাল ১৯ দিনের মধ্যে কেন ৭ দিন কোন আইন বলে রিমান্ড দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টের যে নজিরগুলো আছে, হাইকোর্টের যে রায়টা আছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়টা যে দিয়েছিল সেইটা, যেটা এখানে পান্না স্যার বলেছেন, কোনো আসামিকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তার একটি গাইডলাইন করে দিয়েছেন দেশের উচ্চ আদালত। কিন্তু রিমান্ডের ক্ষেত্রে তা মানতে দেখা যায় না। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার পর আবারও আলোচনায় আসে উচ্চ আদালতের এই নীতিমালা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ পাওয়া গেলে তার ছবি, পোস্টমর্টেম রিপোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখানোর চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। একই দিন আলাদা এক অনুষ্ঠানে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, চন্দ্রিমার সমাধিতে মরদেহ থাকার প্রমাণ দিতে হবে বিএনপিকে।
বুধবার নিজ মন্ত্রণালয়ে অপারেশন জ্যাকপট নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও এই প্রমাণ দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে সেই লাশ পাওয়া গিয়েছে, তো ছবি দেখান, কারণ রাষ্ট্রপতি তো ছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ চাইলে এই বিষয়েও কথা বলেন মন্ত্রী। আমি এইটার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ জাতি জানে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি আমার অধীনে যুদ্ধ করেছে, ওনাকে আমি জিজ্ঞেস করার জন্য বলবো। হাসান উদ্দিন সরকার এখনো বিএনপির প্রেসিডেন্ট গাজীপুর জেলার, ওনাদেরকে জিজ্ঞেস করে নিলে আমি খুশি হব। আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজনীতি ছেড়ে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বিএনপিকে অভিনন্দন জানাই। বিএনপি যে এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি নির্ভর যে রাজনীতি করে আসছিল, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে। শিগগিরই মূল নকশা অনুযায়ী সংসদ ভবনের আশপাশ থেকে সব কবর সরিয়ে নেওয়া হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের লাশ নিয়ে কথা বলার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রমাণ দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রীকে মুক্ত করাই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জিয়ার সমাধিতে লাশ আছে কি নেই সেই প্রশ্ন। বিএনপির প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকীর দিনেও একই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব সহ সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়ার মাজার ইস্যুতে ক্ষমতাসীনদের বক্তব্য দুঃখজনক। প্রশ্ন তোলেন মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুক্তিযুদ্ধ করা নিয়েও। নিকৃষ্ট রুচিতে বাদে এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। উনাকে ওনার চ্যালেঞ্জকে নিজেকে গ্রহণ করতে পারেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। লেট হিম প্রুভ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে ও বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে তিনি আজকে কারাবন্দী হয়ে আছেন। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এদিকে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি বা যারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করে তারা চলে গেছেন। একই দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হেলথ সেন্টারের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দু দফায় পেছালো করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বেসামরিক বিমান চলাচল। আজ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, করোনায় স্বাস্থ্য প্রোটোকল এবং এয়ারলাইন্সগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৩ সেপ্টেম্বরে শুরু হচ্ছে না দু প্রতিবেশী রাষ্ট্রের বিমান চলাচল। তবে আগামী সপ্তাহের মধ্যেই চালু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা। ভারত বাংলাদেশে করোনা মহামারীর প্রকোপ কমতে শুরু করলে গত ৪ আগস্টে সীমিত পরিসরে ফ্লাইট শুরুর জন্য দেশটিকে চিঠি দেয় ঢাকা। ২২ আগস্ট বিমান চালুর কথা ঢাকা নিশ্চিত করলেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায় পিছিয়ে যায় তারিখ। ২৮ আগস্ট দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বরের ৩ তারিখে শুরু হবে যাত্রী পরিবহন। এক্ষেত্রে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না। দেশটি কলকাতা, চেন্নাই, দিল্লি ৩টি রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট প্রাথমিকভাবে চালু করবে। ওরা একটু সময় নিয়েছে, তো রিসেন্টলি আমাদেরকে জানিয়েছে তাদের নাম্বার অফ ফ্রিকোয়েন্সিসটা জানিয়েছে, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। আর ওরা বোধহয় 7টা ফ্লাইট অপারেট করতে চায়। বুধবার এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, ভারতের শর্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতিতে আরও সময় লাগবে। ৩ তারিখের ডেটটা হয়তো পারা যাবে না, তারপরেও যত শীঘ্র সম্ভব
হয়তো ম্যাক্সিমাম 7 দিন লাগতে পারে। এয়ারলাইন্সের প্রিপারেশন এসেছে, আমাদের নিজস্ব কিছু প্রিপারেশন আছে, বিশেষ করে যে হেলথ প্রোটোকলের যে ব্যাপারগুলো আছে সেগুলো দুই দেশে যদি আইডেন্টিক্যাল করতে হয় তাহলে একটু সময় লাগবে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত 14 এপ্রিল বাংলাদেশ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে ফাইজারের 10 লক্ষ ডোজ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রায় 3 মাস পর দেশে করোনা শনাক্তের হার 10% নেমেছে। একদিনে মারা গেছেন 79 জন। একদিনে 30,294 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3,062 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 28 জন। ঢাকার বাইরে চট্টগ্রামে দাপট দেখাচ্ছে মহামারী করোনা। একদিনে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 23 জন। এছাড়া রাজশাহী ও সিলেটে মারা গেছেন 8 জন করে। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম। রাজধানী ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। বেড়েই চলেছে রোগীর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 300 জন, মারা গেছেন 3 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 45 জনের মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি জুরাইনের বাসিন্দা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ইউনিট, হাসপাতালের ওয়ার্ড থেকে মেঝে সবখানেই ডেঙ্গু আক্রান্ত রোগী, যেন তিল ধারণের ঠাঁই নেই। আক্রান্তদের বেশিরভাগই এসেছেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন ও মুগদা এলাকা থেকে। ঢাকার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় 4টি হাসপাতালে সেবা দেওয়ার কথা থাকলেও শুধুই একটি হাসপাতালে পুরোদমে সেবা দিচ্ছে। এ কারণেই চাপটা অন্য হাসপাতালের থেকে কয়েক গুণ বেশি। ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম, বলছি তাদের কাছে চিকিৎসা হয় না, পরে আসছি। প্রথম দিন বাড়তি ছিল আর কি, একটু কমছে। আজকে 5 দিন ধরে জ্বরে ভুগতেছি। যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার অভিযোগ সিটি কর্পোরেশনের দিকে। অন্যদিকে ডাক্তাররা জানালেন তাদের হিমশিম অবস্থার কথা। যদিও সিটি কর্পোরেশন থেকে মশা নিধক ঔষধ ছিটানো হচ্ছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় মনে হচ্ছে যে অনেকটা অপ্রতুল। 5 ব্যাগ দেওয়া হয়েছে, আরও 4 ব্যাগ লাগবে। তার প্লাটিলেট যদি 35,000 থেকে আর কমে 20,000-এর নিচে চলে আসে, তাহলে রক্ত দেওয়ার জন্য বলছে। সাধারণত জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, দেখা যাচ্ছে যে বমি, জ্বর। কোভিডের ইয়েটা তো কমে আসছে আল্লাহর রহমতে, কিন্তু ডেঙ্গুটা এখনো কমের দিকে যায়নি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আগামী 15 দিন বাড়তে পারে এডিস মশা। সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, জনগণ এর মশা নিধন কার্যক্রম, এই সবগুলো প্রক্রিয়াই সমন্বিতভাবে একসাথে চলমান থাকতে হবে। যদি আমরা এটিকে চলমান না রাখি তাহলে ডেঙ্গু আরও বেড়েও যেতে পারে। গত 24 ঘন্টায় শুধু মিটফোর্ড হাসপাতালে 184 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত 10,000 ছাড়িয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান 75-এর 15 আগস্টের খুনিদের পুরস্কৃত করেছিলেন। আর বেগম খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে মহান জাতীয় সংসদে নিয়ে এসেছিলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিনের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের 14th অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে অনেক নবীন সংসদ সদস্যদের তিনি ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে তিনি যে এলাকা থেকে নির্বাচন করতেন, এই চান্দিনা এলাকা, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে খুনি কর্নেল রশিদ, তার বাড়ি। 1996 সালের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়, একটা ভোটারবিহীন নির্বাচন। সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সেই নির্বাচনটা করা হয়। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে একজন খুনিকে এনে বসায়। হলমার্ক কেলেঙ্কারিতে পরোয়ানাভুক্ত আসামিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব।
তাকে জিম্মি করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ভুয়া ২ সাংবাদিককেও আটক করা হয়। অভিযানে ৯৫ লাখ টাকার চেক, নগদ ৫ লাখ টাকা, ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র্যাব। প্রায় ৯ বছর আগে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক থেকে অভিনব কৌশলে ঋণের নামে ৩,০০০ কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান। এখনও সেই টাকা উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই। মূল হোতা তানভীর সহ কয়েকজন আছেন কারাগারে, তবে পলাতকও আছেন কেউ কেউ। পরোয়ানাভুক্ত এমন পলাতক আসামি আব্দুল মালেক। আর এই তথ্য পুঁজি করে সাংবাদিক নামধারী একটি চক্র অজ্ঞাত স্থানে নিয়ে মালেকের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আসামির অবস্থান গণমাধ্যমে প্রকাশ করার হুমকি দেয় তারা। পরে মালেকের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উত্তরার এক হোটেলে অভিযান চালায় র্যাব ১। ভিকটিমের আত্মীয় স্বজন জানায় যে যারা অপহরণ করেছে, অপহরণকারী চক্র কোটি টাকা দাবি করছে। এই তথ্যের প্রেক্ষিতে র্যাব ১-এর গোয়েন্দা দল তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং র্যাব ১-এর একটি আভিযানিক দল গতকালকে বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও তার সহযোগী মোহাম্মদ আমিরুল ইসলামকে গ্রেফতার করে। আটক ইকবাল চক্রের মূল হোতা হলেও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চক্রে ১০-১৫ জন সক্রিয় বলে জানায় র্যাব। অনৈতিকভাবে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করেছে, বিভিন্ন অনৈতিক কার্যক্রমে কাউকে লিপ্ত করে ছবি তুলে ব্ল্যাকমেল করেছে। এই ২ জন সহ যেই ১০ থেকে ১৫ জনের আমরা যে তথ্য পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। গ্রেপ্তার হওয়া হলমার্ক কেলেঙ্কারি মামলার পলাতক আসামি মালেককেও পুলিশে সোপর্দ করা হবে বলে জানানো হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে প্রদীপের জামিন না মঞ্জুরের পাশাপাশি এই মামলার অপর আসামি স্ত্রী চুমকি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার দুপুরে পুলিশের কড়া পাহাড়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম ২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন গত ২৬ জুলাই আদালতে দেওয়া চার্জশিটে ৪৯,৫৮,৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২,৫,৫৮,৪১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে স্থানান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়। আমাদের তদন্তে এই আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং করেছে এবং তার ক্ষমতার ব্যবহার করেছে, ডিটেলস আমরা উল্লেখ করেছি। স্যার সেটা বিবেচনা করে মামলা আমল গ্রহণ করেছে এবং আসামির জামিন চেয়েছিল, জামিনটা নামঞ্জুর করা হয়েছে। গত বছরের ২৩শে আগস্ট দায়েরকৃত এই মামলার অভিযোগপত্রে মোট ২৯ জনকে সাক্ষী রাখা হয়েছে। তবে এই চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবীরা দাবি করেন এই ঘটনার সাথে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই। যে অভিযোগ আছে চার্জশিট এবং এফআইআরে, ওখানে ডাইরেক্টলি প্রদীপ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা ওনার ওয়াইফ যা আছে, ওয়াইফ থেকে তো আমাদের কথা হচ্ছে ওর বাবা দিয়েছে, ওর হিন্দুরা তো যৌতুক হিসাবে মেয়েকে দিতেই পারে। সুতরাং তাকে 14/9 থেকে কাস্টডিতে আছে, বছরের কাছাকাছি, ওনাকে জামিন দেওয়া উচিত। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাস আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে প্রদীপ কারাগারে রয়েছে। শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বেড়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিদিনই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। যমুনার পাশাপাশি বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা কবলিত হচ্ছে নতুন নতুন এলাকা। সহায়তা ঠিকমতো না পেয়ে দুর্বিষহ জীবন কাটছে বানভাসীদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হতে পারে নদীর স্রোত, কিন্তু এটা আসলে বানের পানি। তলিয়ে গেছে এলাকার রাস্তা আর জমি, পানির মধ্যে ভাসছে বাড়িঘর, নৌকাই এখন যাতায়াতের সঙ্গী।
ভারী বৃষ্টি আর উজানের ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যমুনার পানি। এতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকা বানের পানিতে বিপর্যস্ত। বন্যা কবলিত টাঙ্গাইলের ৬টি উপজেলা। চরম দুর্ভোগে সিরাজগঞ্জ জেলার ৫ উপজেলার লক্ষাধিক মানুষ। একই দুর্দশায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা কামলাপুর, চালুয়াবাড়ি, কুর্নিবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। পানি উঠে সব মরে মেলা করছে, সবজি টবজি তো মানে একদম সবগুলা ডুবে হয়ে গেছে, গাছটা সব মরে গেছে। আশ্রয়ের স্থানটুকু হারিয়ে কোনো রকমে বাঁধের উপর মাচা তৈরি করে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। আশায় বুক বেঁধে আছে কবে পানি কমবে, কবে ঠাঁই হবে তাদের স্বপ্নের ঘরটিতে। অপেক্ষায় না থেকে বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দারা কমর বেঁধে নেমে পড়েছেন বাঁধ নির্মাণে। সিলভার পানি নিয়ে এরকম খাবার নাই, মাছা টাছা করে আসছিলাম, এখন মাছা বাইসা উঠছে, আর কি করব। শুকনো খাবারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো কোনো সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী। বাড়ি আসলে সেটা ভেঙে গেছে, নদীর গর্ভে গেছে, পাক করার জায়গার মতো পরিস্থিতি নেই। অসময়ের এমন বন্যায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে বন্যা কবলিত মানুষদের। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে তামিম খেলবেন না এমন আভাস আগে থেকে দিয়েছিলেন, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদুল্লাহর টেস্ট থেকে অবসরের ঘোষণা অপ্রত্যাশিত। এমনটাই মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। তামিমেরটা জানা আভাস ছিল, আমার সাথে আলোচনাও ছিল, কিন্তু রিয়াদ ওখানে যেটা করেছে এটা টোটালি অপ্রত্যাশিত। এটা আমি কল্পনাও করতে পারি। ডিসেম্বরের মধ্যে আর মানে টি-20তে রাখার কোনো কারণ নাই, সেই জন্যও নাই। আবার ওডিআই টেস্টে আছে। আমরা 3টা ফরম্যাট করেছি, আর রিয়াদ যেহেতু ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে এবং এরপরে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সামনাসামনি কথা হয় নাই বা বলে নাই, সেই জন্য ও টেস্টে নাই এখন। বাট এগুলো সবই হচ্ছে ডিসেম্বর পর্যন্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ২৭ দিন পর কারামুক্তির উচ্ছ্বাস চিত্রনায়িকা পরিমণির। হাতে মেহেদির লেখায় দিলেন নতুন বার্তা। রিমান্ডের অপব্যবহার হয়েছে পর্যবেক্ষণ উচ্চ আদালতের। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপি পাল্টা চ্যালেঞ্জ। দলটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।